আমার অনেকগুলো স্টুডেন্ট আছে যারা এই সিম্পল হ্যাকসটা ফলো করে এইচএসসিতে এবং এসএসসিতে দুইটাতেই ইংলিশে এ প্লাস নিশ্চিত করেছে এবং খুবই ভালো করেছে। ইংলিশে এ প্লাস পাওয়া কিন্তু খুব ইজি একটা ব্যাপার, শুধুমাত্র স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে। সো আজকে আমরা দেখব যে এ প্লাস পেতে ইংলিশটা আসলে কীভাবে পড়লে তোমাদের খুব কনক্রিট একটা প্রিপারেশন হবে এবং তোমরা পরীক্ষা এ প্লাস নিশ্চিত করতে পারবা। খুব সিম্পল হিসাব, যে সেকেন্ড পেপারের টপিকগুলো আছে সেগুলোর উপর আজকে আমি আলোচনা করছি। ফার্স্ট পেপার এবং অন্য ব্যাপারগুলো নিয়ে পরে আলোচনা করব। প্রথমে যেটা করবা, ডে ওয়ানে একটা টপিক সিলেক্ট করলা। একটা টপিক সিলেক্ট করার পর প্রথম দিন তোমাদের কাজ হবে ওই টপিক রিলেটেড যে বেসিক কনসেপ্টগুলো আছে এগুলো ক্লিয়ার করে ফেলা। যেমন আমি যদি ন্যারেশনের কথা বলি, ধরো আমি চুজ করলাম যে আজকে আমি ন্যারেশন শুরু করব। ন্যারেশনের এই রুলসে যাওয়ার আগে, কোয়েশ্চেন সলভে যাওয়ার আগে প্রথম কাজ হবে কি, ওই টপিক রিলেটেড বেসিকগুলো একটু লিস্ট করে ফেলা। আচ্ছা, আমার ন্যারেশন পড়তে গেলে কোন কোন জিনিসগুলো আগে জানতে হবে বা কোন কোন জিনিসগুলো না জানলে আমি ন্যারেশনে বারবার ভুল করব, কি তার মধ্যে প্রথম এবং ফরমোস্ট হচ্ছে সেন্টেন্সের সম্পর্কে ধারণা না থাকলে তুমি ন্যারেশন পারবা না, ভুল করবা বারবার। টেন্স সম্পর্কে যদি বিন্দু মাত্র সমস্যা থাকে তাহলে ন্যারেশনে তুমি ভুলে যাবা, চেঞ্জই করতে পারবা না, ভেজাল লাগবে। তারপর যদি তোমার নাম্বার পার্সন সম্পর্কে সমস্যা থাকে, এই নাম্বার পার্সন থেকে সমস্যা থাকলে তুমি মাঝখানে গিয়ে আটকে যাবা, তোমার মনে হবে আয় হায় পারতেছি না কেন, আমি তো রুলস পড়লাম, কোথায় ভেজাল। ঠিক আছে, এরপর যদি কেস সম্পর্কে ধারণা না থাকে, কেস, এই যে খেয়াল করো এই চারটা টপিক আছে না, এই চারটা টপিক ক্লিয়ার না করে যদি তুমি ন্যারেশনের মধ্যে জাম্প ইন করো তাহলে কিন্তু তোমাদের এই জায়গাগুলোতে পদে পদে তুমি আটকে যাবা, কিংবা ক্ষণিকের জন্য মনে থাকলেও 7 দিন পরে তোমার আবার ন্যারেশন পড়তে হবে, এটা ভেজাল না। তার আগে কি করবা, ডে ওয়ানে তোমাদের কাজ হচ্ছে এই বেসিকগুলো ক্লিয়ার করা। একটা বই নিবা, বইয়ের মাঝখান থেকে সেন্টেন্স অনুযায়ী, তোমাদের এগুলো সব বইয়ে পাওয়া যায়, ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস একদম 11 বা 12 পর্যন্ত সব গ্রামার বই তোমরা পাবা। সেন্টেন্স কিভাবে চেনে, কোন সেন্টেন্সকে কিভাবে চেনা যায়, একটা থেকে আরেকটা পার্থক্য কি, কোনটাকে কিভাবে আমি একেবারে শর্টকাটে চিনতে পারবো, সেই জিনিসগুলো তোমার নিজের মতো করে তুমি বই থেকে পড়বা। 5 প্রকার সেন্টেন্স আছে, এগুলো খুব সুন্দর করে পড়বা। এটা কমপ্লিট হলো, তারপরে তুমি টেন্সটা দেখবা। টেন্স ডেফিনেটলি তোমার আগে থেকে পড়া আছে, আর না থাকলে তুমি চাইলে আমার লেকচার দেখতে পারো, খুব সুন্দর করে আমি টেন্স পড়িয়েছি। সো টেন্সের ব্যাপারটা, এই টেন্সটাও একটু পড়ে ফেললাম। তুমি দেখলা যে ইংরেজির কোন শব্দ থাকলে, কোন কোন জিনিসগুলো থাকলে, কোন অক্সিলারি ভার্ব থাকলে, কার সাথে আইএনজি থাকলে, কার সাথে হ্যাভ হ্যাজ থাকলে কোন টেন্স হয়। এই তোমার কাজ হবে এই চিহ্নিতকরণটা। তোমার কিন্তু অর্থ দরকার পড়বে না যে এটার অর্থ কি, এটার কীরকম, দরকার নাই, তুমি শুধুমাত্র চিহ্নিতকরণটা বুঝবা। ঠিক আছে, সেম নাম্বার এবং পার্সন, সিঙ্গুলার প্লুরাল নাম্বার, পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো সম্পর্কে জানবা। কেস সম্পর্কে জানবা, ঠিক আছে, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। ঠিক আছে, এগুলো যখন ক্লিয়ার করে নিবা ডে ওয়ানে, তখন তোমার কাছে মনে হবে যে তুমি ন্যারেশন পড়া শুরু করার জন্য তুমি রেডি হয়ে গেছো। এখন যখন বেসিকটা তোমার ক্লিয়ার থাকবে তখন কি হবে জানো, তখন তোমার ন্যারেশন পড়তে তুমি মজা পাবা। এরপরে যে কাজটা করবা, ডে 2 নম্বর ডেতে বা সেকেন্ড ডেতে তোমাদের কাজ হবে কি, এই যে গো থ্রু দ্য রুলস অ্যান্ড রিমেম্বার উইথ কিওয়ার্ডস। মাথায় রাখবা, বইয়ের মধ্যে যেভাবে রুলসগুলো দেয়া থাকে ওইভাবে পড়তে চাইও না, ওইভাবে পড়লে কিন্তু তোমার কাছে বোরিংনেস চলে আসবে এবং তোমার বই দেখে ঘুম চলে আসবে, মানে এটা তো ডেফিনেটলি হয়। তাহলে কি করবা, কিভাবে পড়বা, খুব সিম্পলি বইয়ের মধ্যে যেরকম থাকে সেইটা আমি একটা এক্সাম্পল দিয়েছি। বইয়ের মধ্যে একটা নিয়ম থাকে এইভাবে, দো অথবা অলদো যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে দো অলদো এর পরিবর্তে বাট ব্যবহার করতে হয় এবং পরবর্তী অংশ অপরিবর্তিত থাকবে। এরকম ডিটেলসে তোমাদের একটা লেখা দেওয়া থাকে, কিন্তু এই রুলসটা কিন্তু 3 লাইনের না। খেয়াল করে দেখো, যদিও অনেক সহজ সহজ শব্দ ব্যবহার করা, বাট স্টিল এই 3 লাইন মনে রাখা কিন্তু অনেক কঠিন। আর এক একটা টপিকে তোমাদের 25, 30টা, 50টা, 70টা পর্যন্ত রুলস থাকে। এই 70টা রুলসের জন্য এরকম 3 লাইন করে করে মনে রাখা কি কঠিন না? ডেফিনেটলি কঠিন। তাহলে পড়বা কিভাবে, দেখো এই যে এটার এক্সাম্পল কিভাবে থাকে, সিম্পলি এখানে এই যে দো অল দো আছে এখানে, আর আমরা চেঞ্জ করছি কোথায়, চেঞ্জ করছি এখানে বাদ দিয়েছি, বাকি কিন্তু মোটামুটি সব একই রকম, কোনো চেঞ্জ নাই। তাহলে পড়বা কিভাবে, পড়বা হচ্ছে এইভাবে, ডে 2তেই কিন্তু এটা পড়বা হচ্ছে এইভাবে। দেখো শর্টকাটে খাতার মধ্যে সুন্দর করে একটা নোট করবা, প্রত্যেকটা রুল এই যেরকম শর্টকাটে পড়বা, যে এই একটা বাক্যকে 3টাতে রূপান্তর করতে আমার কোন কোন জায়গাগুলোর শুধু পরিবর্তন হচ্ছে। তোমার কাজ হবে ওই পরিবর্তনের জায়গাগুলো শুধুমাত্র একটু পড়ে ফেলা, কারণ সব তো তোমার পড়ার দরকার নাই। দেখো এই যে ইনস্পাইড অফ, কোনো বাক্যে যদি ইনস্পাইড অফ থাকে তুমি লিখবা, এটা এভাবে মনে রাখবা যে প্রথমটা হচ্ছে সিম্পল, তোমার নিজের মতো করে মনে রাখবো, পরেরটা হচ্ছে কম্পাউন্ড, পাউন্ড,
এবং তারপরটা হচ্ছে এটা হচ্ছে কমপ্লেক্স, এটা প্লেক্স, আর এটা হচ্ছে কম্পাউন্ড। নিজের মতো করে মনে রাখবা সিরিয়ালি, ঠিক আছে, 1 2 3 এইভাবে। তাহলে যদি ইনস্পায়ার্ড অফ থাকে, আচ্ছা ইনস্পায়ার্ড অফ থাকলে বাকি দুইটা শব্দ যদি তুমি একবার মনে করতে পারো তাহলে বাকি দুইটা সেন্টেন্সও তোমার হয়ে যাবে। তাহলে ইনস্পায়ার্ড অফ যদি কোনোভাবে দেখো, আচ্ছা বাক্যের মধ্যে তো ইনস্পায়ার্ড অফ আছে, তার মানে ইনস্পায়ার্ড অফের সাথে গ্রুপ ওয়ার্ড কোনগুলো, আমি কোনগুলোকে এক গ্রুপে রাখছিলাম, এক গ্রুপে রেখে পড়ছিলাম, ইনস্পায়ার্ড অফ, দো অলদো, বাট। তার মানে ইনস্পায়ার্ড অফ থাকলে 2 নম্বরে অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের দো অলদো ব্যবহার করতে হবে। আচ্ছা তাহলে 3 নম্বরে কম্পাউন্ডে কি ব্যবহার করব, এই 3 নম্বরে তো বাট আছে, তার মানে কম্পাউন্ডে বাট হবে। এইভাবে দেখবা তোমার সবগুলো রুলস তুমি ইজিলি মনে রাখতে পারবা, ঠিক আছে। তাহলে সিম্পলি আমরা কি বললাম, এইভাবে খাতার মধ্যে গ্রুপ ক্রিয়েট করে নিজের মতো করে শুধুমাত্র যে জায়গাগুলোতে পরিবর্তন হয় ওই জায়গাগুলো তুমি এখানে তুলে রাখবা। এই যে দেখো, ইনস্পায়ার্ড অফ থাকলে আমরা এখন সিম্পল সেন্টেন্সে ইনস্পায়ার্ড অফ আছে, ওটাকে কমপ্লেক্স করার জন্য শুধুমাত্র দো অলদো ব্যবহার করি, বাকি সব কিন্তু একই রকম, ঠিক আছে। এবার দেখো শুধুমাত্র বাট ইউজ করেছি আমরা কম্পাউন্ড করার সময়, বাকি সব একই রকম। তাহলে যে জিনিসগুলো একই রকম সেগুলোর জন্য নিয়ম মনে রাখা তোমার দরকার আছে, কোনো দরকার নাই। সো এইভাবে তুমি কাস্টমাইজ করে যদি তোমার খাতার মধ্যে সুন্দর করে প্রত্যেকটা নিয়ম এভাবে গ্রুপ করে সুন্দর করে লিখে রাখো, তাহলে তোমার জন্য প্রস্তুতিটা অনেক ইজি হয়ে যাবে এবং তোমার এত রুলস এগুলা মুখস্থ করে রাখা লাগবে না, শুধু এই কিওয়ার্ড দিয়ে কিন্তু তুমি মনে রাখতে পারবা, ঠিক আছে। সো এবার 3 নাম্বার এবং 4 নাম্বার দিনে তুমি কি করবা, 3 নাম্বার এবং 4 নাম্বার দিনে তোমার কাজ হবে বোর্ড কোশ্চেন সলভ করা, এবং এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পার্ট। তুমি বেসিক এবং রুলসে যা পড়ে এসেছো সেটার প্রতিফলন এখানে হবে। অনেক স্টুডেন্ট বেসিক এবং রুলসে খুব ভালো, কিন্তু পরীক্ষা লিখতে গেলে ভেজা লেগে যায়। সো এই কারণে এই বোর্ড কোশ্চেন পার্টটা তোমাদের এই অ্যাবিলিটিটাকে বুস্ট করবে। কোথা থেকে পড়বা, কিভাবে পড়বা, বোর্ড কোশ্চেন সলভের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, 2 দিন রাখবা, 3 এবং 4 দিন, কারণ সবগুলো বোর্ড কভার করার ট্রাই করবা। এখানে যে কলেজগুলো আছে, ইম্পর্টেন্ট কলেজগুলো বা বড় বিখ্যাত যে কলেজগুলো আছে এগুলোর দিকে আগে হাত দিবা না, এগুলোর মডেল লিস্টে হাত দেওয়ার দরকার নেই। তোমাদের প্রথম লক্ষ্য হবে যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোর কোশ্চেনগুলো আগে সলভ করে ফেলা, অর্থাৎ টেস্ট পেপার বা বই বের করবা, দেখবা যে কোন বইটাতে টপিক ওয়াইজ বোর্ড কোশ্চেনগুলো সাজানো আছে, অর্থাৎ ন্যারেশনে যে বোর্ডে যে সালে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো একসাথে দেওয়া আছে। এটা যদি না করো, তুমি যদি প্রত্যেকটা বোর্ড ওয়াইজ পাতা উল্টে সলভ করতে থাকো, তাহলে তোমার ব্রেন তোমাকে ধোকা দেবে, বলবে যে তুই তো অনেক কাজ করতেছিস, এত পড়ার কি দরকার, আজকে থাক কালকে পড়। এই জন্য যেটা করবা, ওই ধোকায় পড়া যাবে না, ওই ইলিউশনে পড়া যাবে না। এই বোর্ড কোশ্চেন যেগুলো দেখবা ন্যারেশন, অর্থাৎ যে কোনো একটা টপিকের সবগুলো বোর্ডের কোয়েশ্চেন একসাথে দেওয়া আছে, সেখান থেকে সলভ করবা, তাহলে দেখবা একটানা অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলতেছো এবং তারপরে তোমার মনে হবে না যে আমি অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলতেছি। সো কোশ্চেন সলভ করলে তুমি দেখবা যে আমাদের বিগত লেকচার, অর্থাৎ তুমি যে রুলস পড়েছো কিংবা তুমি যেই বেসিক পড়েছো, এই দুইটার কম্বিনেশন তোমাকে বিশাল একটা হেল্প দেবে এখানে, এবং এত অ্যাকিউরেটলি তুমি অ্যান্সার করতে পারবা। প্রত্যেকটা বাক্যের যখন তুমি অ্যান্সারগুলো লিখবা তখন তোমার মাথার মধ্যে ভাসতে থাকবে, ও আচ্ছা এটা এই কারণে হয়, এটা এটার জন্য হলো, এটা আছে এই কারণে এটা বসলো, খুব ইজিলি কানেক্ট করতে পারবা। আর শুধুমাত্র রুলসে যদি যাও তখন কী হবে জানো, মনে হবে ও আচ্ছা এটা থাকলে আমি এটা দিব, এটা থাকলে এটা দিব, মনে রাখি, আচ্ছা ইন্সপায়ার অফ থাকলে দো অলদো, ইন্সপায়ার অফ থাকলে দো অলদো। মনে রাখা কঠিন, 60-70টা 80টা রুলসকে আমরা মনে রাখবা, খুব সুন্দর একটা নিয়ম, এটা মাথায় রাখবা। সো কোনো একটা স্টুডেন্ট যদি এভাবে পড়ে, 4টা দিন একটা টপিকের জন্য রাখে এবং মোটামুটি 80 দিনে পুরো সেকেন্ড পেপারটা সে কমপ্লিট করে ফেলতে পারবে এবং A+ লেভেলের প্রস্তুতি হবে, এবং আমি এটা কিন্তু পরীক্ষিত, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। সো এরকম যদি আরও এফেক্টিভ ভিডিও চাও একটু কষ্ট করে কমেন্টে জানাও। আর আমার এই পেজ থেকে কিন্তু নিয়মিত আমি ভিডিও আপলোড দিচ্ছি, তোমাদের SSC এবং HSCর যে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের উপর ক্লাস, এখান থেকে সব আমি নিব। তোমরা একটু বন্ধুবান্ধবকে মেনশন করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।